শিক্ষার্থী বন্ধুরা, আমি বিকাশ স্যার। আমি আমার এই পাঠশালায় তোমাদের জন্য নিয়ে এসেছি বাংলা ব্যাকরণে একেবারে প্রাথমিক একটি বিষয় ধ্বনি সম্পর্কে আলোচনা। আমি এই আলোচনাটি দুটি পর্বে ভাগ করে নিয়েছি। আজ থাকছে তার প্রথম পর্ব। এই পর্বে বাংলা ব্যাকরণে স্বরধ্বনি সম্পর্কিত আলোচনা থাকছে। দ্বিতীয় পর্বে থাকবে ব্যঞ্জন ধ্বনি সম্পর্কিত আলোচনা। আজকে এই আলোচনা শেষে তোমরা যেটা জানতে পারবে স্বরবর্ণ কাকে বলে, স্বরবর্ণের বিভিন্ন শ্রেণী বিভাগ এবং তার উদাহরণ। আরেকটা জিনিস সেটা হলো মুখস্থ না করে কিভাবে বাংলা স্বরবর্ণের বিভিন্ন শ্রেণী বিভাগ আমরা মনে রাখতে পারি তার একটা কৌশল। তাহলে আর দেরি করা ঠিক হবে না, চলো আমরা আলোচনায় যাই। প্রথমে আসি বাকযন্ত্র। বাকযন্ত্র কেন এই প্রসঙ্গ আসছে কেন না, বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজ বা বাকযন্ত্রের মাধ্যমে উচ্চারিত যে আওয়াজ, সেই আওয়াজকে আমরা ধ্বনি বলি। তাহলে ধ্বনি কাকে বলে? আমি আগের ভিডিওতে বলেছি যে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকে বলা হয় ধ্বনি। যেমন অ, আ, ই, উ। এবার এই যে ধ্বনি বলছি, এই ধ্বনির লিখিত রূপ হলো বর্ণ। তাহলে অ, এই যে লিখলাম, এটা হলো বর্ণ। তাহলে ধ্বনি কাকে বলে না, বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকে বলা হয় ধ্বনি। এই ধ্বনিকে দুটি ভাগে আমরা ভাগ করতে পারি। কটা ভাগে? দুটি ভাগে। এটাকে বলা হয় স্বরধ্বনি, আর একটি হলো ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। তাহলে ধ্বনি দুই প্রকার, স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। এখন এই স্বরধ্বনি বলতে আমরা কি বুঝবো? কারণ ব্যঞ্জন ধ্বনি আমি পরের ভিডিওতে ব্যঞ্জন ধ্বনি সম্পর্কে আলোচনা করব। স্বরধ্বনি বলতে কি বুঝবো না, স্বরধ্বনি হলো যে ধ্বনি অন্য কোনো ধ্বনির সাহায্য না নিয়ে উচ্চারিত হয় তাকে আমরা স্বরধ্বনি বলছি। যেমন অ, এই অ উচ্চারণ করতে গেলে অন্য কোনো ধ্বনির সাহায্য লাগছে না। আ, ই, উ। তাহলে স্বরধ্বনি কাকে বলছি? যে ধ্বনি উচ্চারণ করতে কোনো ধ্বনির সাহায্য লাগে না, নিজে উচ্চারিত হয়, তাকে বলা হচ্ছে স্বরধ্বনি। কি বুঝতে পারলেন? আচ্ছা, এবার স্বরধ্বনির শ্রেণী বিভাগ করব। প্রথমে আসি, এই যে আমরা কথা ধ্বনি উচ্চারণ করছি, কোন কোন ধ্বনি উচ্চারণ করতে গেলে একটু বেশি শ্বাস বায়ু বা বাতাস লাগে, আবার কোন কোন ধ্বনি উচ্চারণ করতে গেলে কম শ্বাস বায়ু লাগে। তাহলে স্বরধ্বনির প্রথম যে শ্রেণী বিভাগ, স্বরধ্বনি হ্রস্বস্বর, দ্বিতীয় হলো দীর্ঘস্বর। তাহলে স্বরধ্বনির প্রথম যে ভাগটা আমরা কি বললাম? প্রথম ভাগ হলো হ্রস্বস্বর, হ্রস্বস্বর, দ্বিতীয় ভাগ হলো দীর্ঘস্বর। স্বর অর্থাৎ শ্বাস বায়ু। হ্রস্ব মানে হলো কম, স্বর মানে কি বলছি? শ্বাস বায়ু। তাহলে কম শ্বাস বায়ু লাগে, অর্থাৎ কম সময় লাগে যে ধ্বনি উচ্চারণ করতে গেলে তাকে হ্রস্বস্বর বলে। আবার দীর্ঘস্বর অর্থাৎ বেশি সময় বা বেশি শ্বাস বায়ু লাগে যে ধ্বনি উচ্চারণ করতে গেলে তাকে আমরা বলছি দীর্ঘস্বর। যেমন দেখো, হ্রস্বস্বরে কি আসবে? অ, ই, উ, আরেকটা আছে রি। তাহলে এই চারটি ধ্বনি হলো হ্রস্বস্বর। দীর্ঘস্বরে আ, আরেকটা বর্ণ, এই সরি স্বর বলছি, হলো এ। পরে আসছি আমি এটাকে কেন বললাম, কারণ এটা আমরা সেই অর্থে বর্ণ হিসাবে আমরা লিখি না, কিন্তু উচ্চারণ করার সময় আমরা এটা বলি এ। যেমন যদি বলি এখন, দেখো লিখছি এ খ দন্তের এখন, কিন্তু এ, সেই জন্য এই কে আমরা এখানে এনেছি, বেশি সময় লাগে। তাহলে স্বরধ্বনির প্রথম যে শ্রেণী বিভাগ আমরা কি দেখলাম? হ্রস্বস্বর, দীর্ঘস্বর। যে স্বর বা যে ধ্বনি উচ্চারণ করতে বেশি সময় লাগে তাকে দীর্ঘস্বর বলে, যে ধ্বনি উচ্চারণ করতে গেলে কম সময় লাগে তাকে হ্রস্বস্বর বলে। বুঝতে পারলেন হ্রস্বস্বর এবং দীর্ঘস্বর বলতে কি বোঝায়? ঠিক আছে, বুঝতে পেরেছো তো? বেশ। এরপরে স্বরধ্বনি
আরেকটি ভাগ করছি। মৌলিক স্বর আর যৌগিক স্বর। আচ্ছা, এই মৌলিক স্বর যৌগিক স্বর ব্যাপারটা বোঝার জন্য আমি তোমাদের একটা অঙ্কের দিকে একটু বলে দেব, মানে যাই। মৌলিক সংখ্যা, যে সংখ্যা আমরা জানি এক ও সেই সংখ্যা দ্বারা বিভাজ্য, তাহলে ধরে নেওয়া যেতে পারে যে মৌলিক সংখ্যা কখনো আলাদা করা যায় না, তাকে আমরা বলছি মৌলিক সংখ্যা। আবার যৌগিক সংখ্যা যদি বলি তাহলে দেখবো যে সংখ্যা দুই দ্বারা বিভাজ্য মানে আলাদা করা যায়, ভাগ করা যায়। তাহলে যৌগিক মানে হলো সেখানে দুজন আছে। এখানেও এক্ষেত্রে আমরা দেখবো তাই মৌলিক স্বর, যে স্বর বা যে স্বরধ্বনি উচ্চারণ করতে গেলে অন্য কোনো স্বরধ্বনির সাহায্য লাগে না, তাকে বলা হচ্ছে মৌলিক স্বর। বুঝতে পারলে? মৌলিক স্বর অন্য কোনো স্বরধ্বনির সাহায্য লাগছে না। যেমন দেখো অ, আ, ই, উ, এ, ও আর এ, এই সাতটি স্বরকে আমরা মৌলিক স্বর বলি। বাংলা ব্যাকরণে সাতটি হলো মৌলিক স্বর, এটা অবশ্যই তোমরা মনে রাখবে, সাতটি মৌলিক স্বর। এখন মৌলিক স্বর প্রকারের সংজ্ঞাটা কি বলবে? যে স্বরকে বিভাজ্য করা যায় না তাকে আমরা বলছি মৌলিক স্বর। আবার দেখো যৌগিক স্বর, ওই, ও, তাহলে দেখো ওই এবং ও, ওইটাকে ভাঙলে আমরা কি দেখবো? অ যোগ ই, ওই। ওটা ভাঙলে কি দেখবো? অ যোগ উ। তাহলে দেখো এই যে যৌগিক স্বর ওই এবং ও, দুটো করে স্বর আছে, ওই ও। এখানে দেখো একটাই করে স্বর, অর্থাৎ মৌলিক স্বর এবং যৌগিক স্বর ব্যাপারটা বুঝতে পারলে? তাহলে যে স্বরকে বিভাজ্য করা যায় না তাকে আমরা বলছি মৌলিক স্বর, আর যে স্বরকে বিভাজ্য করা যায়, অর্থাৎ যে স্বরধ্বনি অন্য কোনো স্বরধ্বনির সাহায্য নিয়ে উচ্চারিত হয়, কোনো মুখস্থ করার কোনো ব্যাপার নেই, এটা একেবারে যে তোমরা যতটুকু বুঝেছো সেই অনুযায়ী তোমরা বলবে। যে স্বরধ্বনিকে বিভাজ্য করা যায় না তাকে মৌলিক স্বরধ্বনি বলে, আর যে স্বরধ্বনিকে বিভাজ্য করা যায় বা যে স্বরধ্বনি অন্য কোনো স্বরধ্বনির সাহায্য নিয়ে উচ্চারিত হয় তাকে আমরা বলছি যৌগিক স্বরধ্বনি। বুঝতে পারলে? তাহলে মৌলিক স্বরধ্বনি এবং যৌগিক স্বরধ্বনি বলতে কি বোঝায়? তাহলে আমরা স্বরধ্বনি আপাতত দুটো শ্রেণী বিভাগ করলাম, দুই প্রকার শ্রেণী বিভাগ করলাম। প্রথম শ্রেণী বিভাগে কি করলাম? হর্ষস্বর, দীর্ঘস্বর। যে স্বরধ্বনি উচ্চারণ করতে গেলে কম সময় লাগে তাকে হর্ষস্বর বলে, যে স্বরধ্বনি উচ্চারণ করতে গেলে বেশি সময় লাগে তাকে দীর্ঘস্বর বলে। তারপরে শ্রেণীবিভাগটা কি করলাম? মৌলিক স্বর, যৌগিক স্বর। যে স্বরধ্বনিকে বিভাজ্য করা যায় না তাকে আমরা বলছি মৌলিক স্বর। মোট 7টি মৌলিক স্বর আছে। আর যে স্বরধ্বনি অন্য কোনো স্বরধ্বনির সাহায্য নিয়ে উচ্চারিত হয় কিংবা বিভাজ্য করা যায় তাকে আমরা যৌগিক স্বর বলছি। আমাদের যৌগিক স্বর হলো দুটি, ও আর ও। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটা কথা বলে নি তোমাদের। এই যে যৌগিক স্বর বলছি অ, ওই আর ও, কিন্তু আমরা 4টি স্বরধ্বনি আমাদের আছে। যে 4টি স্বরধ্বনি এরা যখন শব্দের শেষে বসে তখন কিন্তু আলাদা কোনো দল তৈরি করতে পারে না। দল অর্থাৎ দলটা কি? তাহলে সিলেবেল, ইংরেজিতে বলা হয় সিলেবেল। এক প্রয়াসে যতটুকু আমরা উচ্চারণ করি, এক প্রয়াসে। যেমন যদি বলি দেখ, এটা একটা দল, কিন্তু দেখা, দেখা দুটো দল। তাহলে আমরা যেটা বলছি এখানে যে সমস্ত স্বরধ্বনি, কতটি স্বরধ্বনি আছে? 4টি স্বরধ্বনি আছে। অ, অ, ই, উ আর এ, কিন্তু এটা অনেক সময় এটা দেখা যায় অন্তঃস্থর মতো উচ্চারণ হয়। যেমন যদি বলি ঘেউ, বই, এই যে ঢেউ এবং বই, বা এখানে একটু আনি আয়, একটু খেয়াল লক্ষ্য করে দেখো, ঢেউ
শেষে কি আছে? শেষে কোনটা আছে? ঢেউ। কিন্তু ঢেউ উটা আলাদা করে কিন্তু কোনো দল তৈরি করতে পারছে না, ঢেউ একসঙ্গেই চলে আসছে। আবার বই, ওই বই আলাদা করে দল তৈরি করতে পারছে না, আলাদা শেষে বসছে, শেষে বসে আলাদা করে দল তৈরি করতে পারছে না শব্দের শেষে। আয় আয় শেষে বসলেও এখানে এর মতো আসছে আয় এ, কিন্তু লিখছি আমরা অন্তস্থ। এই যে আলাদা করে দল তৈরি করতে পারছে না, এই সমস্ত এই চারটি স্বরধ্বনিকে আমরা বলি অর্ধস্বর। অর্ধস্বর এটা তো মনে রাখবে, কারণ এরা আলাদা করে দল তৈরি করতে পারে না। যেমন যদি প্রথম দিকে বসে, প্রথমেই বসে বা মাঝে বসে, তখনই কিন্তু দল তৈরি করতে পারছে, তখন কিন্তু কোনো অসুবিধা নেই। যেমন যদি বলি, আমি যদি বলি ইমন, দেখো এখানে কিন্তু ইটা দল তৈরি করতে পারলো না, বই একসঙ্গে বলবো, একটা দল তৈরি, একটা সিনেমা তৈরি হলো। কিন্তু এখানে ইমন, ই মন, ই আলাদা বসে একটা দল তৈরি করলো। শেষে যদি বসে এই চারটি ধ্বনি বা বর্ণ, তখন কিন্তু এরা আলাদা করে দল তৈরি করতে পারে না, সেই জন্য এদেরকে বলা হয় অর্ধস্বর। তাহলে মনে থাকবে অর্ধস্বর কটা আছে? চারটি। অ, ই, উ, এ, এই চারটি স্বরধ্বনি এরা কে বলা হয় অর্ধস্বর, কারণ এরা শব্দের শেষে বসে কখনো কোনো দল তৈরি করতে পারে না। স্বরধ্বনির একটা অংশ দেখা যায়, ভাগ দেখা যায়, যাকে আমরা বলি খুব ইম্পর্টেন্ট প্লুতস্বর। প্লুতস্বর, প্লুতস্বর, প্লুতস্বর। এই প্লুতস্বর ব্যাপারটা কি? প্লুতস্বর ব্যাপারটা হলো যে সঙ্গীতের সময় বা আবৃত্তির সময় বা দূরে কাউকে ডাকার সময় যখন কোনো একটি স্বরকে আমরা বিলম্বিত ভাবে বা টেনে টেনে প্রসারিত ভাবে উচ্চারণ করি। ধরা যাক তুমি ধরো কাছে আছো, আমি বললাম এই, আরেকটু দূরে আছো এই, আরেকটু দূরে আছো এই, আরেকটু দূরে আছো এই, এই যে একটা অংশকে টেনে কাছে টানছি এই, এইটা কিন্তু আমরা বলছি কি, দেখো এ এ এ এই এই, তাহলে দেখো এটাকে আমি টানছি এই যে এই যে কোন একটি স্বরকে যখন আমরা বিলম্বিত ভাবে প্রসারিত ভাবে যখন উচ্চারণ করি, তখন সেই স্বরকে আমরা বলি প্লুতস্বর। প্লুতস্বর, ঠিক আছে? বুঝতে পারলে? মৌলিক স্বর কটা? মৌলিক স্বর হলো 7টি। এবার এই মৌলিক স্বর, এই যে 7টি মৌলিক স্বর, এই মৌলিক স্বরগুলো যে উচ্চারণ করছি, সেই উচ্চারণের সময় আমাদের বাকযন্ত্রে মূলত তো আমরা কথা বলছি জিভ দিয়ে, জিভের অবস্থানটা কেমন থাকে, বা আমাদের যে ঠোঁট, ওষ্ঠ, সেই ওষ্ঠ সংকুচিত হয় কোন কোন বর্ণগুলি উচ্চারণ করার সময়, কোন কোন বর্ণ উচ্চারণ করার সময় প্রসারিত হয়, সেগুলো আমরা একটু দেখি। তাহলে প্রথমে আমরা দেখি যে আমরা যখন কোনো এই যে মৌলিক স্বরধ্বনিগুলো উচ্চারণ করছি, তখন যে মুখবিবরের জিভ ধরে জিভ অংশটি কেমন ভাবে ওঠানামা করে, কেমন ভাবে আমাদের ঠোঁট কুঞ্চিত হয়, প্রসারিত হয়, সেটা আমি একটা ছবির মাধ্যমে, একটা ছবির মধ্য দিয়ে সেটা একটু তোমাদের দেখানোর চেষ্টা করব। দেখা যাক, দেখো এটা একটু মন দিয়ে দেখো, কারণ এইটা একবার দেখলে একটু বুঝতে পারলে আর তুমি এই অংশটা মানে ভুলবে না। একটা ছবি আমি এখানে আঁকছি। আচ্ছা, এটা ধরে নাও মুখবিবরের সামনের অংশ, এটাকে সম্মুখ মানে একেবারে সামনের দিকে, আর এটা হলো পশ্চাৎ, মুখের পিছনের দিকটা, যেখানে জিভ থাকে, জিভ যেখানে স্টার্ট হয়েছে সেই অংশটা, দাঁতের পিছনের অংশটা। তাই এটা সম্মুখ, এটা পশ্চাৎ। এটাকে আমরা বলছি উচ্চ, এটাকে আমরা বলছি উচ্চ মধ্য, এটা একেবারে নিম্ন, এটা নিম্ন মধ্য। একটু ভালো করে বোঝার চেষ্টা করো, দেখে নাও। আমরা বলেছিলাম কি মৌলিক স্বরধ্বনি, তাহলে মৌলিক স্বরধ্বনি এখানে আমরা কি কি লিখব? অ, আ, ই, উ, এ, ও, এ। এবার আমরা এই যে লিখলাম ই,
তাহলে আমরা কি কি ই এ এ এই তিনটি ধ্বনি আমরা একেবারে সামনে, একদম মুখের সামনে সম্মুখ অংশে এরা উচ্চারিত হয়। কে কে উচ্চারিত হলো? সম্মুখ যদি বলে সম্মুখ স্বরধ্বনি কটি না? সম্মুখ স্বরধ্বনি হলো তিনটি, ই এ এবং এ। আবার অন্যদিকে দেখো পশ্চাৎ স্বরধ্বনি উ ও অ, উ ও এ, সরি অ, এই তিনটি ধ্বনি হলো স্বরধ্বনি, পশ্চাৎ স্বরধ্বনি। অন্যদিকে ই এ এ এই তিনটি স্বরধ্বনি হলো সম্মুখ স্বরধ্বনি, অর্থাৎ সামনের দিকে উচ্চারিত হয়। আবার দেখো আ, আকে আমরা বলি একেবারে এই অংশটাকে আমরা যদি ধরি তাহলে এটা আমরা লিখবো এভাবে যে এটাকে বলা হয় কেন্দ্রীয়, কেন্দ্রীয় স্বরধ্বনি আ, অর্থাৎ না পশ্চাৎ না সম্মুখ, একেবারে সেন্টারে অর্থাৎ কেন্দ্রীয় জায়গা, সেন্টার এই জায়গায় উচ্চারিত হয়, তাই একে বলা হচ্ছে কেন্দ্রীয় স্বরধ্বনি। তাই এটা বুঝতে পারলে? এইবার দেখো, এবার আমাদের জিভ উপরের দিকে উঠছে আবার নিচের দিকে নামছে। এই উপরের দিকে ওঠা এবং নামা এর উপর নির্ভর করে আমরা স্বরধ্বনিকে সেভাবেই ভাগ করছি। উচ্চ স্বরধ্বনি, উচ্চ মধ্য স্বরধ্বনি, নিম্ন মধ্য স্বরধ্বনি, নিম্ন স্বরধ্বনি। কি বুঝতে পারছো? তাহলে আমাদের জিভটা যে উঠছে, দেখো জিভটা যে উঠছে কে কে? ই আর উ। ই দেখো, ই এখানে উচ্চারণ করছি, ই উ, উটা দেখো ই যেখানে উচ্চারণ করছে তার ঠিক সামনে উটা উচ্চারিত হচ্ছে। তার মানে একেবারে জিভ যখন একেবারে উচ্চতে থাকে, উঁচুতে থাকে, ঠিক সেই সময় আমরা এই দুটি উচ্চারণ করতে পারি বা উচ্চারণ করি। আচ্ছা, এবার দেখো উচ্চ মধ্য, ইউ যেখান থেকে আমরা উচ্চারণ করছি ঠিক তার একটু নিচের থেকে আমরা উচ্চারণ করছি এ ও। তোমরা এটা প্র্যাকটিস করবে, এটা তোমরা প্র্যাকটিস করবে, তোমরা নিজেরাই বুঝতে পারবে। এ ও, যখনই এ দেখবে এ, এবং দেখো এই যে লাইনটা এইভাবে দেওয়া হয়েছে, এভাবে ভাবো এ ও, মনে করে দেখো একটা সরল লেখা যেন তৈরি হচ্ছে। ই উ, ই উ, এ ও, তারপর দেখো উচ্চ মধ্য হলো। এবারে নিম্ন হলো আ, একেবারে আ হলো একেবারে নিচে, আ ঠিক তার উপরে এ অ, এ অ ঠিক তার উপরে, ওই জন্য নিম্ন মধ্য। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম কি যে এই যে আমাদের জিভ, আমাদের জিভের উপর এবং নিচ, অর্থাৎ জিভ তো সবসময় গতিতে ছুটছে, একটা নির্দিষ্ট গতিতে দৌড়াচ্ছে, কখন উপরের দিকে যাচ্ছে কখন নিচের দিকে যাচ্ছে, এর উপর নির্ভর করে আমরা স্বরধ্বনিকে ভাগ করছি। কিভাবে ভাগ করছি? উচ্চ স্বরধ্বনি ইউ, উচ্চ মধ্য স্বরধ্বনি এ ও, নিম্ন মধ্য স্বরধ্বনি এ অ, আর কেন্দ্রীয় স্বরধ্বনি হলো আ। বুঝতে পারলে? কোনো অসুবিধা নেই। এরপরে কি আরেকটা আমরা ভাগ দেখলাম কি? সম্মুখ স্বরধ্বনি, পশ্চাৎ স্বরধ্বনি। অর্থাৎ যে সমস্ত স্বরধ্বনি উচ্চারণ করতে গেলে আমাদের সামনের দিক থেকে উচ্চারণ, অর্থাৎ আমাদের মুখের একদম মুখ সামনে থেকে, তাকে আমরা বলছি সম্মুখ স্বরধ্বনি। পিছন থেকে বলে পশ্চাৎ স্বরধ্বনি। ই এ এ, এই ছবিটা একেবারে মনের মধ্যে সুন্দর করে ছাপিয়ে নাও, কারণ এই ছবিটা থাকলে সব তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। ই এ এ, এটা হলো সম্মুখ স্বরধ্বনি। পশ্চাৎ স্বরধ্বনি কি? উ ও অ, পশ্চাৎ স্বরধ্বনি উ। দেখো এভাবে দাও, ই উ, তাহলে ই আছে সামনে, ই উ পিছনে চলে যাচ্ছে, এদিকে আছে এ, একদম সামনের দিকে এ, ঠিক তার পিছনে ও, আবার এ, ঠিক তার পিছনে অ, আর সেন্টারি বা কেন্দ্রীয় হলো আ। ঠিক আছে এই পর্যন্ত? এইবার এর আরেকটা পার্থক্য আছে বা শ্রেণী বিভাগে আছে। এটাকে, এই অংশটাকে আমরা লিখতে পারি, এভাবেই লিখতে পারি যে কুঞ্চিত, আর এই অংশে আমরা লিখব প্রসারিত। দেখো এটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করো, কুঞ্চিত আর প্রসারিত। দেখো আমি আমার সাথে সাথে তোমরা একটুখানি বড় প্র্যাকটিস করো, তাহলে তোমরা বুঝতে পারবে ব্যাপারটা। আমি ই উচ্চারণ করছি আর উ উচ্চারণ করছি।
ই উ ই। তুমি যখন উ উচ্চারণ করবে তখন কিন্তু এইভাবে ইর মতো তোমার ঠোঁট দুটো মুখটা প্রসারিত হবে না। যখন তুমি উ উচ্চারণ করবে, আমি দেখছি ই প্রসারিত হলো, উ সংকুচিত হলো। দেখো এখানে সংকুচিত, কুঞ্চিত বা সংকুচিত, যাই হোক, কুঞ্চিত প্রসারিত, তাহলে সংকুচিত হলো, কুঞ্চিত হলো, আবার প্রসারিত মানে একটু বেড়ে গেল। দেখো আস্তে আস্তে এই কুঞ্চিত এইভাবে নামছে, এইভাবে নামছে, কুঞ্চিত আস্তে 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 নামছে। অর্থাৎ এখানে সব থেকে বেশি কুঞ্চিত হচ্ছে, তার থেকে কম কুঞ্চিত হচ্ছে, তার থেকে কম কুঞ্চিত হচ্ছে। ঠিক আছে, আবার এখানে দেখো প্রসারিত, এখানে ই এ ই, দেখো প্রসারিত কম প্রসারিত, এখানে যেমন বেশি কুঞ্চিত হচ্ছে আস্তে 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 নামছে, এখানে আবার কম প্রসারিত হচ্ছে। এইটা একটু মানে একেবারে পরীক্ষামূলক ভাবে তোমরা দেখে নেবে। উ দেখো সব থেকে বেশি, তারপরে উত্তরে কি আছে ও, উ ও অ, তাহলে আস্তে 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 ছাড়ছে, ছাড়ছে, আবার প্রসারিত হচ্ছে। দেখো ই এ ই এ বেশি প্রসারিত হচ্ছে, তাহলে কি হলো আস্তে আস্তে প্রসারণটা আস্তে আস্তে বাড়ছে, আর এর কুঞ্চিত হওয়াটা আস্তে আস্তে কমছে। যাই হোক, আমাদের যদি বলে কুঞ্চিত স্বরধ্বনি বলতে কি বোঝো কোনগুলিকে, তাহলে বলবে উ ও অ, এই তিনটি স্বরধ্বনি হলো কুঞ্চিত স্বরধ্বনি, আর প্রসারিত স্বরধ্বনি হলো ই এ এবং এ। বুঝতে পারলে প্রত্যেকে? বুঝতে পারলে কোনটা কিভাবে কুঞ্চিত তাদেরকে প্রসারিত বলে। আরেকটা আছে, কি অসুবিধা হচ্ছে? ভয় পাচ্ছ? ভয় পাবে না, একদম ভয় পাবে না। চলো আরেকটা দেখি। এখানে দেখো আমরা উচ্চারণ করছি এখানে সংবৃত আর বিবৃত। এই যে একটু একটু বুঝে নাও, আমাদের উচ্চারণ করার সময় আমাদের মুখের যে আকার বা আয়তনটা যেটা বলি, যখন বেড়ে যায় তখন সেটা হলো এই বিবৃত, আর যখন আস্তে আস্তে কমে যায় তখন সেটা হবে সংবৃত। সংবৃত একটু কমছে, তুমি যখন আ উচ্চারণ করছো আ মানে একেবারে পুরো উদাত্ত কণ্ঠে, যেমন আ মানে একেবারে মুখ মানে ওষ্ঠ প্রসারিত করে মুখ খুলে তুমি উচ্চারণ করছো আ। আবার দেখো যদি আমি এখানে ই বা উ উচ্চারণ করি, ই আ ই উ, মানে ছোট আস্তে 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 আমরা ছোট করছি, সেই ছোট আকারটা যে ছোট হচ্ছে সেটাকে বলা হয় সংবৃত। মনে থাকবে, আকারটা যখন আমাদের মুখের আয়তন বা আকার যখন ছোট হয় কোনো ধ্বনি উচ্চারণ করার সময়, তখন সেই ধ্বনিগুলিকে আমরা বলি সংবৃত। আর যে ধ্বনি উচ্চারণ করতে গেলে আকারটা বড় হয়ে যায়, প্রসারিত হয়, বড় হয়, সেটা হলো বিবৃত। মনে রাখবে, ছোট হলে সংবৃত, প্রসারিত হলে বিবৃত। তাহলে বিবৃত হলো আ, সংবৃত হলো ই। এই যে লাইনটা এই এখানে যখন লিখছি এই দুজনকে বোঝাবে, এইখানে যখন লিখছি এই দুজনকে বোঝাবে, এখানে যখন লিখছি এই দুজনকে বোঝাবে, এখানে যখন লিখছি তখন একাই তো আছে, আর কেউ নেই। তাহলে আমরা বুঝতে পারলে, তাহলে বিবৃত ধ্বনি কোনটা? আ। ঠিক আছে, সংবৃত সব থেকে আকার ছোট হয়ে যায়, আয়তনে ছোট হয়ে যায়, কোন ধ্বনি দুটি? এই ধ্বনি দুটি, অর্থাৎ ই এবং উ, এই ধ্বনি দুটি উচ্চারণ করার সময় আয়তনটা একটু তুলনামূলকভাবে ছোট হয়ে যায়। আবার তারপরে হলো এই যে ছোট হচ্ছে, অর্থাৎ সংবৃত ধ্বনি উচ্চারণ করতে গেলে যতটা ছোট হচ্ছে তার থেকে কম যদি ছোট হয়, আয়তন যদি কম তার থেকে কম যদি হয়, মানে তার থেকে কম যদি হয়, অর্থাৎ এখানে হলো সর্বোচ্চ সংবৃত, সংবৃত হলো সব থেকে কম, তার থেকে যদি একটু কম হয়, অর্থাৎ যদি এখানে ধরা যাক যে 6 গুণ হয়েছে, যদি 6 গুণ হয়, এখানে দেখো 4 গুণ, তাহলে এর থেকে একটু কম হলো, অর্থাৎ সংকুচিত হয়েছে এখানে, তার থেকে কম সংকুচিত, এই জায়গাটা বুঝি, বেশি সংকুচিত নয়, কম সংকুচিত। অর্থাৎ সংবৃত ধ্বনি উচ্চারণ করতে গেলে আয়তনটা যা হয় তার থেকে আয়তনটা যদি আরেকটু বেশি হয়, বেশি হয়, তাহলে সেটাকে বলতে আমরা বলি অর্ধ সংবৃত।
অর্ধ সংবৃত। অর্থাৎ ধরা যাক আমার সংকুচিত অবস্থায় এই রকম আছে, অর্থাৎ সংবৃত অবস্থায়। অর্ধ সংবৃত অবস্থায় আমার চলে যাবে আর একটু বেড়ে যাবে। তাহলে এইটা হলো সংবৃত, এই অংশটা সংবৃত, বেশি অংশ তার থেকে একটু বাড়ছে, মানে একটু বাড়ছে বলতে কি প্রসারিত হওয়ার দিকে যাচ্ছে, সংকুচিত হচ্ছে না কিন্তু প্রসারিত হওয়ার দিকে যাচ্ছে, সেই জন্য আমরা বলছি অর্ধ সংবৃত। অনুরূপ ভাবে এখানেও তাই, বিবৃত বড় হয়েছে, সব থেকে বড় হলো বিবৃত আ, তার থেকে একটু কম বড় হয়েছে, এটা যা হয় তার থেকে কম বড় হয়েছে। তাহলে ধরা যাক এতটা হয়েছে বিবৃত। এবার এখানে আমরা লিখব অর্ধ বিবৃত। আর বলে কেন এটা বুঝে নাও, বিবৃত বড় সব প্রসার, সব থেকে বেশি প্রসারিত হলো বিবৃত। এবার তার পরের অংশটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখব এইরকম হয়েছে, এইরকম, অর্থাৎ এতটা প্রসারিত হয়েছে বিবৃত, ঠিক তার থেকে কম প্রসারিত হলো, এটা হলো বিবৃত আর এটা হলো অর্ধ বিবৃত। কি বুঝতে পারলে? দেখো এটার এটা ঠিক উল্টো অনেকটা, সংবৃত হলো যতটা কুঞ্চিত হলো, যতটা কম জায়গা নিল, ঠিক তার থেকে একটু প্রসারিত যদি হয়, একটু বেশি প্রসারিত থাকে, তাহলে আমরা সেটা বলছি অর্ধ সংবৃত। আবার বিবৃত যতটা প্রসারিত হয়েছে তার থেকে যদি কম প্রসারিত হয় তাকে আমরা বলছি অর্ধ বিবৃত। তাহলে আমাদের কি আমরা জানলাম, আ হলো বিবৃত, এ এবং অ অর্ধ বিবৃত, ই এবং উ সংবৃত, এ এবং ও অর্ধ সংবৃত। সব সময় চেষ্টা করবে প্রথমে প্রসারিত, সব থেকে বেশি প্রসারিত যে তাকে আমরা সংবৃত বলছি, সব থেকে কম কুঞ্চিত যে ছোট হচ্ছে যেটা তাকে আমরা কি বলছি, এই সংবৃত বলছি, প্রসারিত বিবৃত বলছি। তারপরেই আসবে সংবৃত এবং বিবৃত পরেই তোমরা চলে আসবে অর্ধ সংবৃত, কুঞ্চিত হয়েছে তার থেকে বেশি, একটু বেশি প্রসারিত হলো, প্রসারিত হওয়া শুরু হয়ে গেল, বেশি প্রসারিত হলো, কি হলো অর্ধ সংবৃত হলো, তার থেকে বেশি প্রসারিত হলো অর্ধ বিবৃত, একেবারে বেশি প্রসারিত হলো বিবৃত। এইভাবে যদি বোঝার চেষ্টা করো তাহলে কিন্তু আর বলবে না, সংবৃত, অর্ধ সংবৃত, অর্ধ বিবৃত এবং বিবৃত। এই উদাহরণটা বা এই ছকটা ভালো করে মনে রাখবে। তাহলে ব্যাপারটা বুঝতে পারলেন, স্বরধ্বনি আমরা কি কি শ্রেণী বিভাগ করলাম, এবার এক ঝলক একটু দেখে নেওয়া যাক। প্রথমে বাকযন্ত্র, ফুসফুস, স্বরতন্ত্রী, কণ্ঠ, জিহ্বা, দন্ত, দন্তমূল, মূর্ধা, তালু, তালু এবং শেষে ওষ্ঠ। এগুলোকে একসঙ্গে আমরা বাকযন্ত্র বলছি, কারণ কথা বলার প্রসঙ্গে এগুলি প্রত্যেকেরই কোনো না কোনো অবদান আছে। হয়ে গেল। এরপরে আসছি স্বরবর্ণ, যে বর্ণ অন্য কোনো বর্ণের সাহায্য না নিয়েই উচ্চারিত হয় তাকে আমরা বলছি স্বরবর্ণ। স্বরবর্ণ প্রথমে আমরা দুটি শ্রেণীতে ভাগ করলাম, হর্ষস্বর এবং দীর্ঘস্বর। হর্ষস্বর বলতে কি বুঝি, যে স্বর উচ্চারণ করতে গেলে কম সময় লাগে তাকে হর্ষস্বর, যে স্বর উচ্চারণ করতে গেলে বেশি সময় লাগে তাকে দীর্ঘস্বর। হয়ে গেল। এরপর যৌগিক স্বর, মৌলিক স্বর বা মৌলিক স্বর, যৌগিক স্বর। মৌলিক স্বরটা আগে বললেই ভালো, যে স্বর উচ্চারণ করার সময় বা যে স্বর অন্য কোনো স্বরের সাহায্য নেয় না বা বিভাজ্য হয় না তাকে আমরা বলছি মৌলিক স্বর, আর যে স্বর বিভাজ্য হয় বা অন্য কোনো স্বরের সাহায্য নেয় তাকে আমরা বলছি যৌগিক স্বর। মৌলিক স্বর হলো সাতটি, অ, আ, ই, উ, এ, ও, এ। যৌগিক স্বর বলতে দুটি, ওই এবং ও। এরপর আমরা বলেছি যে চারটি স্বর আছে যাকে আমরা বলছি অর্ধস্বর, কারণ শব্দের পরে সেই সমস্ত স্বরগুলি যদি বসে তাহলে কোনো দল বা সিলেবেল তৈরি করতে পারে না। কে কে আছে? অ আছে, ই আছে, উ আছে, এ আছে। হয়ে গেল। এরপর আমরা এই যে অংশটা, যে আমরা যে মৌলিক স্বরধ্বনি সাতটা বলছি, সেই মৌলিক স্বরধ্বনি যখন আমরা উচ্চারণ করি তখন আমাদের কখনো কখনো জীবের অবস্থান অনুযায়ী তার একটা শ্রেণীবিভাগ করা হয়। ঠোঁটের কুঞ্চিত প্রসারিত এর অবস্থা অনুযায়ী তাদের একটা শ্রেণীবিভাগ করা হয়, এবং জীবের উপর এবং নিচ তার যে চলাচল
সেই চলাচলের উপর নির্ভর করে আমরা স্বরধ্বনি একটা ভাগ করছি। প্রথমে এলাম সম্মুখ স্বরধ্বনি এবং এরপর আসছি পশ্চাৎ স্বরধ্বনি। সামনের দিকে যে স্বরধ্বনিগুলি উচ্চারণ করি তাকে সম্মুখ স্বরধ্বনি, পেছনের দিকে অর্থাৎ পশ্চাতে যে স্বরধ্বনিগুলি আমরা উচ্চারণ করি তাকে আমরা পশ্চাৎ স্বরধ্বনি বলি। এবং ওষ্ঠ কুঞ্চিত আর প্রসারিত, উ, অ, ও এগুলোকে বলা হচ্ছে আমরা কুঞ্চিত, আর ই, এ, এগুলো হলো প্রসারিত। এরপর ওই যে জীবের উপর নিচ চলাচলের উপর নির্ভর করে উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য এবং নিম্ন। আরেকটা কথা প্রসঙ্গে বলে দিই, আটাকে সবসময় আমরা বলি কেন্দ্রীয় স্বরধ্বনি, ঠিক আছে? উচ্চ বলতে কি ই এবং উ এই দুটি স্বরধ্বনিকে আমরা বলি উচ্চ স্বর। উচ্চ মধ্য আমরা যদি বলি তাহলে হবে এ এবং ও, নিম্ন মধ্য এ এবং অ, আর সেন্ট্রালিত আছে আ। এরপরে আমরা বলেছি কি যে সংবৃত এবং বিবৃত। আমি এই সংবৃত বিবৃততে কি বলে দিয়েছি শর্টকাট মেথড, যে সব থেকে উচ্চারণ করার সময় কুঞ্চিত হচ্ছে বেশি, কে ই আর উ বেশি কুঞ্চিত হচ্ছে, তার থেকে একটু প্রসারিত বেশি প্রসারিত হচ্ছে এ এবং অ, তার থেকে আরেকটু বেশি প্রসারিত হচ্ছে এ এবং অ, আর সব থেকে বেশি প্রসারিত হয় আ। তাহলে ই ও, এই যে এটা আছে ই ও, এ ও, এ অ, আ, এই সিকোয়েন্সটা মনে রাখলেই তোমরা এই পুরো ছবিটা তোমাদের চোখের সামনে ভাসবে। তাহলে বোঝা গেল স্বরধ্বনির যে শ্রেণী বিভাগ। এছাড়া একটা ছোট্ট একটা টুকরো একটা অংশ একটু বলে দিই, সেটা হলো এই যে আমরা বলছি কণ্ঠ, তালু, দন্ত, ওষ্ঠ, এর উপরে নির্ভর, অর্থাৎ এরা কোনো না কোনো এই বর্ণগুলি তো কোনো না কোনো জায়গা থেকে উচ্চারণ হচ্ছে বা উচ্চারিত হচ্ছে, সেই হিসাবে একটা শ্রেণী বিভাগ তোমরা কখনো কখনো পেতে পারো বা পাবে। কণ্ঠ, ভালো করে বোঝার চেষ্টা করো, কণ্ঠ অ, দেখো অ, আ, এখান থেকে উচ্চারণ করছি না, কণ্ঠ অ, আ। আবার ই, হ্রস্বই, দীর্ঘ, এরা গিয়ে তালুতে, তালব্য, ঠিক আছে? এইভাবে এই কণ্ঠ, তালব্য। আবার ওষ্ঠ, মানে এমন নয়, এটা মুখস্থ করতে হবে। দেখো কণ্ঠ অ, আ, হ্রস্বই, দীর্ঘই, তালুতে গিয়ে জিভটা গিয়ে নামছে। আবার উ, হ্রস্ব, দীর্ঘ, উ, ওষ্ঠ, ওষ্ঠ। আবার দেখো যদি আমরা এবার বলি কণ্ঠ আর ওষ্ঠের ঠিক মানে মাঝামাঝি জায়গাতে আমরা উচ্চারণ করতে পারি, আমরা একেবারে ঠিক ওষ্ঠ মানে এদেরকে একেবারে ওই কণ্ঠ না, কণ্ঠ আর তালু ঠিক মাঝামাঝি উচ্চারণ করছি। আবার ওষ্ঠ, কণ্ঠস্থ বলা হচ্ছে আমার ও। এভাবে আমরা স্বরধ্বনি তার উচ্চারণ অনুযায়ী কখনো বেশি, কখনো কম, কখনো জীবের অবস্থান অনুযায়ী, কখনো ওষ্ঠের তাদের কুঞ্চন এবং প্রসারণের অবস্থা অনুযায়ী, কখনো মুখর আয়তনের অনুযায়ী আমরা এভাবেই স্বরধ্বনির শ্রেণী বিভাগ করে থাকি। তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারলে স্বরধ্বনির শ্রেণী বিভাগ। এর পরের ক্লাসে আমরা ব্যঞ্জন ধ্বনির শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। ততদিন তোমরা এই স্বরধ্বনির শ্রেণী বিভাগ একটু ভালো করে শুনবে, মন দিয়ে শুনবে, এবং যেটুকু শুনলে সেটা পারলে খাতায় একটু লিখবে, লেখার পর আবার শুনবে। তাহলে দেখবে যেটা তোমরা বুঝতে পারছো সেটা কখনো ভুলেও যাবে না। আর সবসময় আবারও বলছি, মুখস্থ নয়, যেভাবে আমি বললাম সেভাবেই তোমরা ভালো করে শোনো, দেখো, পড়ো, খুশিতে পড়ো, তাহলে দেখবে ব্যাকরণে আর কোনো ভয় থাকবে না। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে। টাটা।